ভূত আছে বা নেই সেই তর্কে যাব না, তবে ভৌতিক অভিজ্ঞতা কম বেশি সকলেরই হয়ে থাকে, সচেতন বা অবচেতন অবস্থায়। আমাদের গল্প সেরকমই ভৌতিক অভিজ্ঞতার। কোনো কুসংস্কারকে প্ররোচনা দেওয়া বা বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। আর হ্যাঁ, গল্পের চরিত্রগুলো বাস্তব, তবে ঘটনাটি কাল্পনিক। কোনো জীবিত বা মৃত ব্যক্তির জীবনের সাথে এই গল্পের কোনোরূপ মিল নেহাতই কাকতালীয় ও অনিচ্ছাকৃত। এখন আনলক ফেজ চলছে। বড় ঘড়ির সময় দেখতে দেখতে ধীর পায়ে হাজির অংশু। প্রতিবারের মতো এবারেও বিফোর টাইম। আর একটু সময় পেরিয়ে পারফেক্ট টাইমে চলে এলো সব্যসাচী। কি গো অংশুদা, জানোয়ারটা আসেনি এখনো? আরে কুল কুল, ওকে জানিসই তো, ঠিক চলে আসবে, নো চাপ বস। হাওড়া স্টেশনে বড় ঘড়ির নিচে মিট করার কথা হবে ঠিক 12টার সময়। ওরা মানে হলো দ্য ট্রায়ো, সব্য, অংশু আর স্ম মানে সরণী। ওদের একটা বেড়ানোর গ্রুপ আছে, আর আছে অ্যাডভেঞ্চার ট্রাভেলিং, অফবিট ট্রাভেল ব্লগিং আর ইউটিউবিং। অনেক দিন লকডাউনের বন্দিদশা ঘুচিয়ে এই প্রথম ওদের আবার বেরোনো। উদ্দেশ্য সুদূর পুরুলিয়ার কোনো এক বাজারে এক নির্জন বন বাংলায় 1-2 দিন কাটানো, আর আশেপাশে কিছু ভার্জিন ডেস্টিনেশন এক্সপ্লোর করা। একটা স্পেশাল ট্রেন চালু হয়েছে, তাতেই টিকিট কাটা। 1:45টায় ট্রেন ছাড়ার কথা। 12:30 বাজে গলদঘর্ম হয়ে সদা হাস্য মুখখানি নিয়ে আগমন সরণীতে। পরনে একটা ধোপদুরস্ত লাল পাঞ্জাবি, সাথে জিন্স, পিঠে একটা ব্যাগ আর পায়ে হাওয়াই চটি। এই জঘন্য সময় জ্ঞান আর সেটা চাপা দিতে একখানা আকর্ণ বিস্তৃত হাসি। এই যে এসে গেছি, মানে একটু লেট হয়ে গেল আর কি। মানে সরি। সোনামণি, কোলে এসো। তোমার এতক্ষণে আসার সময় হলো? হাতের ঘড়িটা গঙ্গায় ফেলে দিয়ে আসতেই পারতিস, সেই ভালো ছিল। এই হচ্ছে ট্রায়ো। এই মনোমালিন্য, ঝগড়া, খুনসুটি, অভিমান আর পরক্ষণেই চরম মেলবন্ধন। তুই মাইরি আবার সেই ছেঁড়া হাওয়াই চটিটা পরে এসছিস। একটা ঠিকঠাক শুনেই তো পড়া। মানে সত্যি মায়ের, সেই তো ট্রেনে উঠে চেঞ্জ করতেই হতো, তাই ভাবলাম এটা পরি। তার চিন্তা নেই, ব্যাগে আছে এক সেট। আসলে কি জানিস, হাওয়াই চটি পরলে বেশ হাওয়া খেলে। আচ্ছা আচ্ছা, ফুরফুরে। নাও হ্যাঁ। চলো এগোনো যাক। চল চল চল। অতঃপর তাড়াতাড়ি প্ল্যাটফর্মে প্রবেশ করে ট্রেনে নির্ধারিত আসনে আসীন হলো 3 জন। 1টা বাজলো ঘড়িতে। একটা হুইসেলের আওয়াজ হলো। একটা সাইড লোয়ার বার্থে অংশু আর সব্য, আর ভিতরের লোয়ার বার্থ পেয়েছে সরণী। এবার একটা হর্ন দেওয়ার সাথেই একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা চলতে শুরু করলো। দেখতে দেখতে প্ল্যাটফর্ম ছাড়িয়ে কারশেড পেরিয়ে ট্রেন গতি নিল। খিঞ্জি শহরটাকে পিছনে ফেলে ট্রেন ছুটে চলল ফাঁকা মাঠের মধ্যে দিয়ে। ওরা 3 জনই তখন জানলার বাইরে সবুজটাকে আষ্টে পৃষ্ঠে আলিঙ্গনে ব্যস্ত। এতদিনের বন্দিদশা কাটিয়ে ওঠার পর 3 জনেই মেতে উঠল নানান খোঁজ গল্প আর হাসি মজায়। কি এখনো আসেনি? কি হলো, এনেছিস তো? এই ডিজে আরে ওঠ। এই করতে করতে পার হয়ে গেল অনেকটা সময়।
দুপুরে খাওয়ার কথা প্রায় ভুলতেই বসেছিল সবাই। এই সরণিক, খাবি না? মা চাউ বানিয়ে পাঠিয়েছে তো। অংশুদা, তুমিও খেয়ে নাও। মা 3 জনের জন্যই পরিমাণ মতো বানিয়ে দিয়েছে। দে ওই ঢাকনাটা ঢেলে দে একটু, আমি খেয়েই এসেছিলাম আসলে। ট্রেন প্রায় ফাঁকাই। এখন বিকেল 4টে বাজে। এই অংশু, আমি না একটু গড়িয়ে নি, বুঝলি? খুব ঘুম পাচ্ছে আর শরীরটাও একটু ক্লান্ত লাগছে। স্মরণিক লোয়ার বার্তায় লম্বা হয়ে শুয়ে পড়ল, আর প্রায় সাথে সাথেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল স্মরণিকের ক্লান্ত শরীরটা। হঠাৎ চোখ খুলে দেখল স্মরণিক চারিদিক অন্ধকার। আবছা আলো আঁধারিতে অনুভব করল সমস্ত কামরাটাই ফাঁকা। একটা ছোট্ট স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে। মনে হলো যেন কত যুগ ধরে স্থবির এই ট্রেনটা। কামরাটা যেন পরিত্যক্ত গোছের, ভাঙাচোরা, অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে মাকড়সার জাল, আর কেমন একটা দম বন্ধ করা ভ্যাপসা গন্ধ চারিপাশে। অসহ্য লাগলো স্মরণিকের। সে নেমে পড়ল সেই ছোট্ট স্টেশনে। জনমানব শূন্য চারিদিক। কি অদ্ভুত! একটা আস্ত ট্রেনের সব লোক যেন ওকে একা ফেলে নিরুদ্দেশ হয়ে গেছে। হঠাৎ একটু দূরে একজোড়া ছায়ামূর্তি দেখতে পেল সে। কে কে ওখানে? অংশু, সভ্য? না, নড়ছে না ওরা, কোনো স্পন্দন নেই অবয়বের, যেন নিকষ কালো দুটো পাথরের মূর্তি। খেয়াল করলো ওর বাঁ কাঁধে একটা শীতল স্পর্শ। কে? প্রচন্ড চমকে উঠে ফিরে তাকাতে যাবে এমন সময় এই সরণিক, আরে ওঠ ওঠ, বাপরে ঘুমে পুরো কাদা হয়ে গেছিস তো। এদিকে দেখ কি হয়েছে। কি আর হয়েছে? তুই এত ঘামছিস কেন? কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন টপ্ন দেখছিলিস নাকি? নে নে নে, ওঠ। বলে অংশু ব্যাগপত্র গোছগাছ করতে লাগলো। কোথায় আমরা এখন? বাজে কটা? 6:30। সামনে একটা মালগাড়ি বেলাইন হয়েছে, আর পড়বি তো পর আমাদের ট্র্যাক্টর ওপরেই পাল্টি খেয়ে মানে পড়েছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। তাহলে চাদু, অনেক তো ঘুম হলো, এবার চলো আমাদের লাইন ধরে হাঁটা লাগাতে হবে। মানে গুগল ম্যাপের হিসেবে গন্তব্য এখনো একটু দূরে। কাছাকাছি একটা স্টেশন অব্দি হেঁটে মেরে দিতে পারলে ওখান থেকে কিছু একটা ব্যবস্থা করা যেতে পারে। চল, করতে তাড়াতাড়ি, রাত হয়ে আসছে কিন্তু। না মানে একটু চা যদি। অদ্ভুত আবদার। শালা আজ পৌঁছাবো কিনা তা ঠিক নেই, ওনার একটু চা যদি। যত সব উল্লুক কোথাকার। মুখ ঝামটাটা হজম করে স্মরণিক তার ব্যাগ গুছিয়ে নিল। অংশু গুগল ম্যাপ দেখছিল। এই ছাগল, এবার তো জুতো জোড়া বার করে পড়ে নে। আমাদের অন্তত আধ ঘন্টা হাঁটতে হবে এই মাঠঘাটের মধ্যে দিয়ে, লাইন ধরে ধরে। সামনে কবরডিহি নামে একটা স্টেশন আছে, সেখানে পৌঁছে না হয়। আরে বাবা, দারুণ ব্যাপার তো, জমে যাবে একদম। ভর সন্ধ্যের আবছায়া, ধুধু ফাঁকা মাঠ, কাছে দূরে আবছা জঙ্গল, প্যাঁচার ডাক, শিয়ালের কান্না। আর সাপের ফোঁস শুনলে না, কাব্য গোপ্য হয়ে পেছন দিয়ে বেরোবে। এবার চলো বাপধন। রেল লাইন ধরে চলতে চলতে অনেকক্ষণ চলার পর সভ্য বলল, ওইটা না স্টেশনটা? আরে যেটা গুগলে দেখালো। হ্যাঁ ওটাই, কবরডিহি। একটা আলো দেখা যাচ্ছে স্টেশনের পাশে, দোকান টোকান আছে মনে হয়। চল রে সরণিক, বোধহয় তোর চাটা এখানেই পাওয়া যাবে। অন্য সাধারণ স্টেশনের মতো এই স্টেশনটা উঁচু বা বড়সড় নয়। কোনো শেডের বালাই নেই। ঘাস ওঠা ভাঙাচোরা প্ল্যাটফর্ম, একেবারেই সাদামাটা। শুধু একটা টিকিট ঘর, সেটাও বন্ধ, আর সাথে লাগোয়া যাত্রীদের বিশ্রামস্থল। ব্যাস, একদম ফাঁকা। টিম টিম করে একটা আলো জ্বলছে, তাতে পরিবেশ আরও রহস্যাবৃত। অংশু আর সব্যসাচী দুজনেই একটু আগে আগে হাঁটছিল, আর একটু পিছনে সরণি। স্টেশনে পৌঁছে অংশু আর সব্য নিজেদের লাগেজগুলো ইট পাতা প্ল্যাটফর্মের ওপর রেখে
সরণিকের উদ্দেশ্যে বলল, এই শোন, আমরা না একটু বাইরেটা দেখে আসছি, ঠিক আছে? তুই থাক না হয় একটু, এই যাবো আর চলে আসবো। বলে আস্তে আস্তে অন্ধকারে মিশে যেতে থাকলো ওদের ছায়া দুটো। সরণিকের হঠাৎ মনে হলো, এই দৃশ্য তো আমি দেখেছি, এই জায়গা তো আমার চেনা, এটাই তো সেই প্ল্যাটফর্মটা। হ্যাঁ, আমি একা দাঁড়িয়ে, আর দূরে ওরা দুজন, সেই এক জোড়া ছায়া, আর নড়ছে না। সরণিকের গলা শুকিয়ে গেল। হাত তুলে ওদের ডাকতে যাবে এমন সময় বাবু, সারা শরীরে যেন একটা হিম শীতল স্রোত বয়ে গেল সরণিকের। মনের সমস্ত শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়ালো সরণিক। কে কে তুমি? সে কি বিভৎস বিভীষিকাময় মুখ, চোখ দুটো যেন অতল গহ্বর থেকে ধিকি ধিকি করে চলছে। গোঁপ দাড়ির আড়াল থেকে বেরিয়ে আছে তীক্ষ্ণ দাঁতের সারি, আর তার ফাঁক থেকে একটা তৃষ্ণার্ত লকলকে জিভ। চা খাবেন বাবু? সরণিকের মনে পড়ে গেল ট্রেনের মধ্যে অন্যমনস্কভাবে বলে ওঠা তার নিজের কথাটাই, একটু চা যদি। সরণিকের মনে হচ্ছে ও নিজের পা দুটো যেন পাথরের তৈরি, বারবার চেষ্টা করেও যেন একটুও নড়াতে পারছে না। অনেক কষ্টে নিজের শরীরের সমস্ত শক্তিকে এক করে সেই বিষাক্ত লোলুপ চোখ জোড়াকে উপেক্ষা করে সরণিক দৌড়ে পালাতে যাবে। ঠিক তখনই উল্টো দিকে প্রায় হুমড়ি খেয়ে পড়ল সব্যসাচীর বুকের ওপর। দু চোখে অন্ধকার নেমে এলো ওর। কি হলো? কি হলো রে? চোখে মুখে জলের ঝাপটা দেওয়ার পর চোখ খুলে সরণিক দেখল ওর মুখের উপর ঝুঁকে আছে সব্য আর অংশু। কোথায় আমি? কি হয়েছিল আমার? কি আবার হবে, যত আজগুবি উদ্ভট চিন্তা তোকে কুপকাত করেছে। নে এবার চাটা খেয়ে নে তো। চা? হ্যাঁ, চা। উফ, কিছু খেল দেখাচ্ছিস বটে। চায়ের দোকানটা ভাগ্যিস খোলা ছিল, কিন্তু তুই ওইভাবে দৌড়াতে যাচ্ছিলি কেন? দূরে ঝোপ জঙ্গলে কিছু শিয়াল টিয়াল দেখেছিলি নাকি? কখন থেকে তোকে ডেকে যাচ্ছিলাম, কোনো উত্তর নেই। হ্যাঁ সত্যি, আর তার আগে তুই এরকম পাথরের মতো দাঁড়িয়েছিলি কেন? আর তোকে ধরতে গিয়ে আমার বুড়ো আঙুলটা কেটে গেল। উফ, রক্ত বেরোচ্ছে। কিন্তু চায়ের ব্যাপারটা আর লোকটা। আরে চায়ের দোকানের ওই কাকাই তো চাটা দিল। সরণিক আস্তে আস্তে একটু ধাতস্থ হলো। চা দোকানের দিকে দেখে সরণিক আবারও একটু যেন ভয় পেল। আরে এই তো সেই লোকটা, এই তো আমাকে, কি ভয়ানক। আবার শুরু করলি? আরে নিরীহ গোবেচারা একটা লোক, তারপর একটা পা নেই বেচারার, চলাফেরাই করতে পারে না বেশি। সরণিক আর বেশি ব্যাখ্যা করতে পারল না। বিশ্বাস করা হতো দূরের কথা। তাহলে কি আমারই ভুল? নে এবার চাটা খেয়ে নে, অনেকক্ষণ ধরে চা চা করছিলি তো বেটা। তারপর বেরোতে হবে, রাত নামছে। এখান থেকে এখনো কিছুটা দূরে আমাদের ডেস্টিনেশন। অপূর্ব চাটা। হ্যাঁ, আমারই ভুল হবে হয়তো। আসলে অফিসে লাস্ট কদিন। কিরে সব্য, চাটা ভালো লাগছে না তোর? ওরম করছিস কেন? মুখ মুছে যাচ্ছিস তখন থেকে। সব্যসাচী আবারও ওর কাটা বুড়ো আঙুলটা মুখে পুরল। হ্যাঁ আমিও তখন থেকে খেয়াল করছি। তোর আবার কি হলো? না মানে এমনি, মানে চায়ের টেস্টটা কেমন যেন কষা কষা না অংশুদা? এই দেখো তো আমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে নাকি? দেখি দেখি, আয় এদিকে আয়। কই না তো, ঠিকই তো আছে। কাটলো তো বুড়ো আঙ্গুল, মুখে কেন রক্ত বেরোবে? ভয় পাওয়ার মতো ছেলে নয় সব্যসাচী, কিন্তু এই আলো আধারিতে এই অচিন স্টেশনের ভাঙা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এবারে যেন সব্য এক ঝলক টের পেল কোনো অতিপ্রাকৃত শক্তির। ওর বারবার মুখ মোছার কারণ আর কিছুই না, গেলাসে চায়ও পাচ্ছে রক্তের স্বাদ। অনর্গল রক্তক্ষরণ অনুভব করছে সব্য। চাটা আর খাওয়া হলো না ওর। এই অংশুদা, চলো গো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এক্ষুনি বেরোতে হবে এই জায়গা থেকে। এই সরদিক, চাটা ফেলতো, চল এবার। অংশুর পিছন পিছন সরণিক চা দোকানের কাছে গেল। এই কাকা, কত হলো গো তোমার? এই তো সেই চোখ, সেই একই মুখ, একেই তো আমি। ভুল নয়, ভুল নয়। ভয় পাস না সরদিক, কিন্তু
সামথিং ইজ নট রাইট। অংশুদা এখনো টের পায়নি, তবে পাবে। কিছু একটা আমাদের ফলো করছে, আই এম 100% শিওর। এই নাও, চেঞ্জটা রেখে দাও। বাবুরা, আর কিছু লাগবে না। গলার আওয়াজে অংশু এবার একটু চমকে গেল। গলার স্বরটা কেমন যেন অস্বাভাবিক মনে হলো এবার। অদ্ভুত ঠান্ডা একটা কণ্ঠস্বর, যেন গভীর খাতের অতল থেকে উঠে আসছে। অংশু একটু ভয় পেলেও আবার সামনে নিয়ে বলে উঠল, কাকা, এই শ্মশানডিহির বাংলোতে যাব, কতটা হাঁটতে হবে গো? হাঁটবেন কেনে বাবুরা, টাঙ্গা তো সামনেই দাঁড়িয়ে আছে, ওতে করে চলে যান। টাঙা এই ফাঁকা মাঠে? কি বলছো? ওই তো বাবু দেখেন, ওই যে পাকুড় গাছের নিচে। ওরা তিনজনই ঘাড় ঘুরিয়ে দেখল, সত্যি তো একটা কালো ঘোড়ায় টানা টাঙা দাঁড়িয়ে আছে বাইরেটায়, আর তাতে আপাদমস্তক চাদর ঢাকা একজন মানুষ, যেন তাদেরই অপেক্ষা করছে। আর তুমি, তোমার বাড়ি নেই? আপনারা চলে যান, আমার কথা ভাবতে হবে নি, আপনাদের সাথে আবার দেখা হবে। ওরা টাঙার দিকে যেতে যেতে শুনতে পেল পিছনে সেই কণ্ঠ বলছে, এখানে কেউ ছিল না বাবু, কেউ নাই। টাঙা চলতে শুরু করলো। টাঙার পিছন দিকে বসে অংশু দেখতে লাগলো স্টেশনটা ক্রমে ছোট হয়ে এলো, আর চায়ের দোকানের লম্ফটা ধিকি ধিকি জ্বলতে জ্বলতে হঠাৎ যেন নিভে গেল। আর তখনই একটা পেঁচা ডেকে উঠল, যেন আসন্ন বিপদের সংকেত দিয়ে উড়ে গেল অন্য কোথাও। স্টেশনের চাওয়ালার আচরণ সম্পর্কে তিনজনেরই ভ্রুকুঞ্চন টাঙার গতির সাথে সাথে বিলীন হতে লাগলো। তার কারণ অনির্বচনীয় প্রাকৃতিক সৌন্দর্য, যা ওদের মোহমুগ্ধ করে দিল। জঙ্গলের বুক চিরে কাঁচা রাস্তার ঘোড়ার ঘুরের লহরা, আংশিক চন্দ্রকলার বিচ্ছুরিত জ্যোৎস্নালোকে সদ্য স্নাত রাত যেন এক সঙ্গীতময় মূর্ছনায় আবিষ্ট করে রইল ওদের। জঙ্গলের রুক্ষ পাথুরে পথের নিস্তব্ধতাকে চুরমার করে এগিয়ে চলল টাঙা শ্মশানডিহির বাংলোর দিকে। টাঙাওয়ালা হঠাৎ বলে উঠল, দাদাবাবুরা, এখন কথা বলি, যদি কিছু মনে না করেন। না না, বলো, মনে করার কি আছে? একে শ্মশানডিহির ওখানে কি আপনাদের যেতে হবে? মানে বাড়িটা না তেমন তেমন সুবিধের না, বদনাম আছে বটে। যদি বলেন অন্য একটা ভালো স্পট আছে, নিয়ে যেতে পারি। কেন, শ্মশানডিহিতে কি আছে, ভূত নাকি? দাদাবাবুরা, ও সব নাম রেত বিরেতে জঙ্গলের মধ্যে মুখে আনবেন না। কি থেকে কি হয়, কিন্তু না গেলেই ভালো করতেন। ওই একটা বাংলো দেখা যাচ্ছে যেন, ওটাই না? টাঙাওয়ালা মাথা নেড়ে সায় দিল। একটু এগিয়ে বাঁ হাত ঘুরে কিছুটা গেলেই বাংলোটার গেটের সামনে পৌঁছানো যাবে। বাংলোটা যতটা সুন্দর, ঠিক যেন ততটাই ভয়ঙ্কর। বাংলোর সীমানার মধ্যে যে গাছপালা, সবই পাতা ঝরে কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে, যেন তীক্ষ্ণ দাঁত নখ বার করে অপেক্ষা করছে। আর বাইরের জঙ্গলের গাছগুলো শুকনো না হলেও কেমন যেন অপরাধীর মতো নীরব নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে আছে। ওরা তিনজনেই জঙ্গলের এই রূপ দেখে হতবাক হলো। বাংলোর গেট আসার আগেই টাঙা থেমে গেল। কি হলো, থামলে কেন? আর যাবে না? না। কেন? আরে ভেতরে না গেলে অন্তত গেট অব্দি তো ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, গেট অব্দি তো চলো। আরে কি মুশকিল, চলো না দাদা। সহিস যেন পাথর হয়ে গেছে। বাদ সাধলো ঘোড়াটাও। হঠাৎ করে একটা ডাক ছেড়ে সামনের পা দুটো তুলে লাফ দিয়ে উঠল, আর টাঙাটা পিছন দিকে কাত হয়ে যেতেই টাল সামলাতে না পেরে মাটিতে গড়িয়ে পড়লো অংশু। এই অংশটা তোমার লাগেনি তো? আর এই স্বর্ণিক, নাম না, যুবধুবু হয়ে বসে আছিস কেন? নাম শালা। ঘটনার আকস্মিকতায় আর এই অদ্ভুত পরিবেশে স্মরণিক
আসলে একটু ভয়ই পেয়ে গেছে। সভ্য ধমককে পড়ি কি মরি করে নেমে এলো সরণি। ওহ, না রে, আরে ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে, কিছু হয়নি। ওরা টাঙাওয়ালার ভাড়া মিটিয়ে দিয়ে বাংলোর গেটের দিকে হাঁটতে লাগলো। দেখ কি অদ্ভুত পরিবেশ না? সত্যি এত নিস্তব্ধতা, একটা ঝিঝিও ডাকছে না পর্যন্ত। হ্যাঁ, আর কেমন একটা বৈষম্য আছে যেন, না? গেটের বাইরের গাছপালাগুলো যেন বাধা দিচ্ছে, আর বাংলোটা কি এক অমোঘ আকর্ষণে টানছে। গেটের সামনে পৌঁছতেই ওদের বুক কেঁপে উঠল। ওরে বাবা! গেট খুলে একটা লণ্ঠন উঁচিয়ে যেন এক মূর্তিমান বিভীষিকা দাঁড়িয়ে আছে। সামনে যেতেই আরও একবার চমকে ওঠার পালা। এ তো আর কেউ না, স্টেশনে দেখা সেই চাওয়ালা বুড়োটা। ও এসে পড়েছেন তাহলে? আসুন আসুন, ভিতরে আসুন। আরে তুমি তুমি এখানে কিভাবে এলে? এতটা রাস্তা যেটা আমরা টাঙা করে আসলাম, সেটা তুমি কি করে সম্ভব? এই জঙ্গলের ফাঁকে সবই সম্ভব বাবু। আসুন, ভিতরে আসুন। এই অংশু, আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না রে। প্লিজ, থাম থাম এবার। খুবই ক্লান্ত লাগছে, এর মধ্যে তোর এই উদ্ভট ফিলিংসটা নিতে পারা যাচ্ছে না। এবার চুপচাপ চলে আয়। চল চল। অংশুদা, বাংলোটার দিকে একবার দেখো, কি অদ্ভুত কিন্তু, কি বলো? ভালোই। কোনো সম্ভ্রান্ত পরিবারের বাস ছিল হয়তো এখানে। হ্যাঁ, ঠিকই বলেছেন। গরম সাহেব আর তার পরিবার থাকতেন এখানে। আজ প্রায় 100 বছর হতে চলল। গর্ডেন সাহেব? সে আবার কে? মনিব কার? তোমার? সবার। মানে সবার মানে? কোনো উত্তর না দিয়ে 3টে কাঠের সিঁড়ি ভেঙে উঠে গেল দারোয়ান। উঠে আসুন এদিকে। এই এই বাঁদিকের ঘরটা, এইটা আপনাদের ঘর। দরজার তালা খুলতে খুলতেই ভেতর থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে এলো, যেন এইমাত্র কেউ আতর ব্যবহার করেছে। দারোয়ান ঘরের বাতিটা জ্বেলে দিতেই উদ্ভাসিত হয়ে উঠল চারিপাশ। 3 জনেই বিস্ময়ের হতবাক হলো। ওয়াও, রাজকীয়। বাস, এ তো প্যালেস গো কাকা, দুর্দান্ত। বাবা, পালঙ্ক, দারুণ ব্যাপার। ব্যবস্থা মন্দ নয়, কি এই বলিস? এই এদিকে আয়, দেখ। একটা 4x6 বড় অয়েল পেন্টিংয়ের দিকে দৃষ্টি নিবন্ধ করল সরণি। এক সুহাসিনী বিদেশিনীর তৈলচিত্র। আতরের গন্ধটা যেন সেটা থেকেই আসছে। কি অপূর্ব, তাই না? যেন জীবন্ত একদম। তা কোনটা, ওভারঅল পেন্টিংটা নাকি পেন্টিং এর সুন্দরী মেম সাহেব? রাতে আসবে তোর কাছে। তোর যত ফালতু কথা, সারাক্ষণ কি মাথায় এসবই ঘোরে? কে কে? এই আবার শুরু হলো মালটা। এই এই এবার যা তো, ফ্রেশ হয়ে নে, যা, রাত অনেক হলো। বলে অংশু দরজাটা আটকে দিল। একটা পালঙ্ক দখল করে নরম সাদা বিছানায় শরীরটা এলিয়ে দিল অংশু। চোখ গেল কুড়ি বর্গার দিকে। একটা মাকড়সা জাল বুনছে। অদ্ভুত ছোট্ট এই প্রাণী, যার 8টা পা। উল্টো দিক থেকে দেখতে যেন মানুষের হাতের পাঞ্জা। ওই তো, ওই তো নামছে, আস্তে আস্তে নিচে নেমে আসছে। এ কি? এ তো সত্যিই পাঞ্জা, একটা লোমশ কালো হাত। কি রে? তুই? উফ, মুখের উপর কাগজ চাপা দিয়ে কে ঘুমায়? আর ভয় পেলি কি দেখে? খবরে কাগজ দেখে নাকি? তাহলে আমি একা নই, কি বল? এই যা, এই সময় কারেন্ট অফ হতে হলো। ধুর, কিছুই দেখা যাচ্ছে না। মোবাইলের টর্চটা অন কর দেখি, আমার ব্যাগে একটা মোমবাতি আছে। এই যে বাবুরা, এই লম্ফটা এখানে রেখে গেলাম। 3 জনেই দারুণ চমকে উঠল। আর বুড়ো দারোয়ান যেন সাথে সাথেই হাওয়ায় মিলিয়ে গেল। এটা কি হলো বলতো? আমি তো একটু আগেই দরজায় ছিটকিনি তুলে দিয়ে এলাম। আমারও তো সেটাই মনে হলো। তাহলে আটকায়নি হয়তো ঠিক করে। সভ্য, দরজাটা আবার দিয়ে দিত। লোকটা আজব মায়েরি, একবার নক করে ঢুকতো। অবশেষে মোমবাতিটাও পাওয়া গেল।
একে একে সকলে ফ্রেশ হয়ে নিল, আর সেই সঙ্গে তিনজনেরই শরীর জানান দিয়ে দিল যে খিদেটা এবার ভয়ঙ্কর রকমের পেয়েছে। রাত প্রায় 9:30। তিনজন এবার বারান্দায় দাঁড়িয়ে শরীরে মননে অনুভব করতে লাগলো এক আদিম সৌন্দর্য। সামনে রহস্যময় জঙ্গল, চাঁদের আলো গাছের ডালপালার ফাঁক দিয়ে মাটিতে ছড়িয়ে পড়েছে, যেন মাদুর বিছিয়েছে। এক অজানা অপার্থিব আহ্বান যেন তিনজনকেই হাতছানি দিয়ে ডাকছে। এবার একটু আরাম লাগছে, কি বলো অংশুদা? বেশ লাগছে। আকাশে চাঁদের আলো, ঘরে ঘুটঘুটে অন্ধকার, সামনে জঙ্গল, আর কি চাই? বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। সরণিকে একটা কবিতা লিখে ফেল। কাজ নেই তার, কারেন্ট এসে গেছে, যাই ঘরে গিয়ে ফ্যানের হাওয়া খাই। সেই ভালো। অংশুদা, ঘরে সেই দরজাটা মনে করে বন্ধ করে দিও, বলা যায় না এদিক দিয়েও কেউ ঢুকে এলো। ঘরে ঢুকে তিনজন তিনটে প্রমাণ সাইজের পালঙ্কে নিজেদের অধিকার বিস্তার করল। সারা দিনের জার্নি আর গল্প আর পরের দিনের প্ল্যানিং করতে করতে মনেও রইল না মাঝের অসঙ্গতিগুলো, মনে করতেও চাইল না। রাত 10টা বাজলো। এই স্মরণিক, মাংসটা হেব্বি রান্না করেছে পুরোটা, গন্ধে চারপাশ ম করছে। একটু তাড়া দিয়ে আয় না, কখন দেবে খাবার? বাবু, রাতের খাবার বেড়ে দিয়েছি, চলে আসো। এ কি, তুমি তুমি ভিতরে এলে কি করে? পরিষ্কার মনে আছে আমি দরজায় ছিটকিনি দিয়েছিলাম। দরজা তো খোলাই ছিল বাবু। এই দাঁড়াও তো, কি এসব? কি কি হচ্ছে? কি দরজা খোলা থাকলেই তুমি ঢুকে পড়বে নাকি? নক করতে পারো না? গিয়ে ও ভূত কোথাকার। আর দরজার ছিটকিনি মেরামত করাও না কেন? সব আপনা আপনি খুলে যাচ্ছে, মামদোবাজি নাকি? মনিবের মর্জি, আমার কিছু করার নেই। আসুন, খেয়ে নেবেন, চলুন। ছাড়ো, চলো চলো, পেটে ছুঁচো ডন দিচ্ছে, ঝটপট খেয়ে নেওয়া যাক। মাংসের গন্ধটা কিন্তু দারুণ টানছে আমায়। বুড়ো দারোয়ানের পিছন পিছন ডাইনিং হলে ঢুকতেই ওদের চোখ ধাঁধিয়ে গেল। রাজসিক একখানা হল ঘর, সুবিশাল ডাইনিং টেবিল আর এলাহি আয়োজন। আরে বাস, কি আয়োজন, ভাবা যায় না। সিন্ধিয়াদের প্যালেসের কথা মনে পড়ছে না এটা দেখে? সত্যি রাজকীয় ব্যাপার মাইরি। আর দেওয়ালের পেন্টিং গুলো দেখেছো, কি জীবন্ত! পেন্টিংগুলোর মধ্যে দৃষ্টি আকর্ষণ করলো এই বাংলোরই একটা পেন্টিং। একটা ব্যাপার দেখছিস কি? এই পেন্টিং এর বাংলোটা যেমন জীবন্ত, আশেপাশের গাছপালাগুলোও কিন্তু তাই। অথচ আমরা দেখে এলাম এখন কেমন যেন শুকিয়ে গেছে। কেন জানি না, বারবার মনে হচ্ছে আমার এই জায়গায় কোনো অপঘাত। বসুন বাবুরা, খাবার বেড়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে এবার। সুবিশাল ডাইনিং টেবিল লাগোয়া চেয়ারগুলো একটু পিছন দিকে টেনে দিল একেবারে সম্ভ্রান্ত কায়দা। ও কি, আরেকটা চেয়ার টানছো? আমরা তো তিনজন। তুমি কি আমাদের সাথেই বসবে নাকি? না, মনি বসবে। অংশু কিছু একটা বলতে যাচ্ছিল, বাইরের বারান্দায় দুজোড়া বুটের শব্দ যেন এদিকেই আসতে লাগলো। দারোয়ানের মুখে এক ঝলক হাসি খেলে গেল। সে যেন দেখতে পেল আগত আগন্তুকদ্বয়কে। তার সারা শরীরে ফুটে উঠল প্রভুর প্রতি অগাধ শ্রদ্ধা, ভক্তি আর আস্থা। আওয়াজটা ঘরের দরজার একদম কাছে এসে থেমে গেল। ব্যাপারটাকে নেহাতি স্বাভাবিক ধরে নিয়ে ওরা মনোনিবেশ করলো খাওয়ায়। খাওয়া দাওয়া যখন প্রায় শেষের দিকে হঠাৎ একটা দমকা হাওয়া ঘরে প্রবেশ করল, আর চারদিকে আরও একবার অন্ধকার হয়ে গেল। কে কে? আরে মোবাইল টর্চটা জ্বালাও কেউ, আমারটা ঘরে ফেলে এসেছি। আরে আমিও তো দেখছি আমার টানতে ভুলে গেছি। যা, এই স্মরণিক, তোরটা আছে তো? আরে আমারটা 2% চার্জ দেখাচ্ছে তো, অথচ এই একটু আগেই 50% ছিল। সত্যি বলছি।
এবার তিনজনই সেই উদ্ভাসিত চাঁদের আলোয় স্পষ্ট দেখল একটা গাউন পরিহিত ছায়ামূর্তি দরজা দিয়ে প্রবেশ করলো ঘরে। আর ঘরের বাইরে আরেক আগন্তুক যেন ধীরে ধীরে ফিরে গেল। গানটা থেমে গেল আর সেই ছায়ামূর্তি থেকে ভেসে এলো এক লাস্যতাপূর্ণ হাসি। ছায়ামূর্তি ঘরে প্রবেশ করে ধীরে ধীরে সেই অন্ধকারে মিলিয়ে গেল। আর ঠিক তখনই ঘরের বাতি জ্বলে উঠল। সকলে চোখ দাঁড়িয়ে গেল। ঘটনার আকস্মিকতায় সকলেই হতবাক। চোখাচোখি হতেই অংশু বলে উঠল, এই স্মরণিক কোথায় গেল? হ্যাঁ তাই তো, কোথায় এই স্মরণিক? স্মরণিক তুই কোথায়? এই চল হাত ধুয়ে বাইরে দেখি, মাটা নিশ্চয়ই ভয় পেয়ে পালিয়ে গেছে। দারোয়ানের দিকে নজর যেতেই দেখলো সে ঘাড় কাত করে ওপরে কড়িবর্গার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। এই কি দেখছো ওইদিকে? আর ঘরে ঢুকলো কে? আর কে কে আছে এই বাংলোতে আমাদের ছাড়া? কারা আছে এখানে? ওই মহিলাকে? কি হচ্ছে কি এসব? দারোয়ান যেন একটা ঘোরের মধ্যে থেকে স্বাভাবিক ছন্দে ফিরে এসে বলল, যান বাবুরা, এবার শুয়ে পড়ুন। আর হ্যাঁ বাবুরা, রাতে বেরোবেন না। কেউ নেই এখানে, কেউ ছিল না। অংশুর চকিতে মনে পড়ে গেল, এটাই তো সেই লোকটা। সেই স্টেশনের টাঙা রওনা দেওয়ার সময় পিছন থেকে একইভাবে একই কথাগুলো বলেছিল। দারোয়ানের কথাগুলো এক ফুৎকারে উড়িয়ে দিতে দিতে সভ্যকে সাথে নিয়ে ঘরের দিকে যেতে যেতে শুনল লোকটা আবারও বলে চলছে, রাতে বেরোবেন না বাবু। আর কিছু দেখতে বা শুনতে পেলে ভাববেন কিছুই দেখেননি, কিচ্ছুটি শুনতে পাননি আপনারা। মানে এই এতক্ষণ যা যা হলো সেগুলো কি তাহলে? এরকম কথা বলার মানে কি? তুমি কি ভয় দেখাচ্ছ আমাদের? সভ্য ছাড়, এই মালটার মাথায় ব্যামো আছে, আমি খুব বুঝে গেছি। ঘরে চ, স্মরণিক একা আছে। কেউ নেই এখানে, কেউ ছিল না। যান শুয়ে পড়ুন। অংশুদা, স্মরণিক কোন দিকে গেল বলো দেখি। উফ, একে নিয়ে এক জ্বালা। এই এক্সট্রা পাকামিগুলো না একদম সহ্য হয় না। আগে ঘরে গিয়ে দেখি দাঁড়া, ব্যাটার হয়তো জোর হাগা পেয়ে গেছিল, তাই আর কি। ঘরের আলোটা যেন কেমন নিস্তেজ হয়ে আছে। লো ভোল্টেজ নাকি? ওই স্মরণিক, তবে কইবে? না, মালটা ঘরে নেই তো, বাথরুমও তো খোলা। তবে কি বাইরের জঙ্গলটাতে গিয়ে দেখবো একবার? ভাবছি মালটার ভিতরে এত সাহস কখন জমা হলো যে একা একাই এই অবস্থায় বেরিয়ে চলে গেল? তুই তো জানিস, ব্যাটার মস্তিষ্কে যখন পোকা নড়ে তখন আর ভয় ডর থাকে না, শালা কলম্বাসের ব্যাটা। কিন্তু এখানে আমাদের না বলে এইভাবে একা একা বেরিয়ে যাওয়াটা জাস্ট বাড়াবাড়ি। এটা নিয়ে একবার ডোজ দিতে হবে, দাঁড়া খুঁজে পাই ব্যাটাকে। স্মরণিক, 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 কোথায় তুই? আওয়াজ দে। মিনিট খানেক হেঁটে ওরা বাংলোর পিছন দিকটাতে এসে পড়তেই হঠাৎ একটা ঝোপের আড়াল থেকে স্মরণিকের উদয়। মুখে চোখে ভয়ের লেশ মাত্র যেন নেই। আরে তোরা এখানে? আমি সেই কখন থেকে খুঁজছি তো তোদের। বাজে কথা রাখ, খেতে খেতেই তো কোথায় হারিয়ে গেলি। আমরাই তো তোকে খুঁজে খুঁজে হয়রান, জিজ্ঞেস করো ওকে। হ্যাঁ তাই তো, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হুটহাট এদিক ওদিক বেরিয়ে যাচ্ছিস। এবার চল, ফেরত চল। যাক বাবা, আমি তো থাম তো, স্টপ জাস্টিফাইং, আর তাড়াতাড়ি চল। মাথা ধরে গেল, সারাদিন ধরে প্রচুর শারীরিক আর মানসিক অত্যাচার চলছে। একটু ঘুমানো দরকার। কাল সারাদিন পড়ে আছে, আজ আর নয় এক্সপ্লোর নাই বা করলি। এক্সপ্লোর? কিন্তু আমি তো বাংলোর সিঁড়িতে পা দিতেই স্মরণিক বলে উঠল, ইস, একটা ভুল হয়ে গেছে রে। আসছি আমি এক্ষুনি। আবার কি? আরে বড় টর্চটা নিয়ে বেরিয়েছিলাম, মনে হয় ওই ঝোপের ওখানেই ফেলে এসেছি। সত্যি মাইরি, আজও? আরে জাস্ট যাব আর আসবো, 1 মিনিট। আরে কাল সকালে নিয়ে নিস ভাই, কেউ নেবে না। এখন এই অবস্থায় এই অন্ধকারে একা একা প্লিজ যাস না। আরে
অন্ধকার আর কি, মোবাইল টর্চ তো আছে, 50% চার্জও আছে তো। আরে এই তো বললি 2% চার্জ। সভ্যর কথা শেষ হওয়ার আগেই স্মরণিক যেন অন্ধকারে মিলিয়ে গেল। ওদের কোনো রকম বারণ শোনার কোনো ইচ্ছেই যেন ছিল না। অদ্ভুত, এই সব পাগল ছাগলকে নিয়ে বেড়াতে আসা না মানে ডিসগাস্টিং। এই বলে ঘরে ঢুকতেই আবছা আলো আঁধারিতে ওদের জন্য আরও চমক অপেক্ষা করছিল। এই এই সভ্য, এই দেখ, এটা এটা কি করে সম্ভব? সুধা, কি হচ্ছে বলো তো আমাদের সাথে? স্মরণিক তো এক্ষুনি আমাদের সাথেই ওই বাইরে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি, ও তো এখানে, তাহলে বাইরে কে? বিছানায় অকাতরে ঘুমাচ্ছে স্মরণিক, মাথার কাছে একটা বড় টর্চ আর পাশে চার্জ হচ্ছে মোবাইল। ওদের কথায় ঘুমটা ভেঙে গেল। কে কিরে, কোথায় গেছিলিস তোরা? কখন থেকে খুঁজে খুঁজে শেষে ঘরে এসে। মানে তুই কি বলছিস? আরে এক্ষুনি তো তুই বাইরে টর্চ আনতে। কি বলছিস কি? একসাথে খেয়ে বেরোলাম, বাংলোর পিছন দিকটা যাবি বললি, তারপর একটু এগিয়ে পিছন ফিরে দেখি তোরা দুজনেই গায়েব। এই 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 তুই গাঁজা খেয়ে আছিস নাকি বে? নাকি তুইও আমাদের ভয় দেখানোর চেষ্টা করছিস? টর্চ আনতে তুই এক্ষুনি বাংলার পেছন দিকে গেলি না? এই এক মিনিট, গাঁজাটা আমি না, তোরা খেয়েছিস, ঠিক আছে? এই যে টর্চ আমার সাথেই আছে, অন্তত আধ ঘন্টা আগে আমি ঘরে ঢুকে শুয়েছি, এক প্রস্ত ঘুমও হয়ে গেল। সর্ব, আমার মাথা কাজ করছে না ভাই। আমরা তবে কার সঙ্গে ফিরছিলাম? আর আর স্মরণে কিবা কাদের সাথে? কি হচ্ছে কি এসব? কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না অংশুদা। এই স্মরণিক, তুই ঠিক আছিস তো ভাই? হ্যাঁ, এ অংশুদা আবার কি হলো গো? কি দেখছো? পাশের পালঙ্কে কাঠ হয়ে বসে থাকা অংশুর বিষবাড়িতে বৃষ্টি অনুসরণ করে সভ্য যা দেখল, এক নিমেষে তার রক্ত জল হয়ে গেল। এই দেখ ওদিকে, ওই ছবিটা কোথায় গেল? শুধু খালি ফ্রেম। আমি কি দেখছি? অংশুদা ফ্রেমের ভিতরে সেই হাস্যবদনা রমণীর ছবিটা আর নেই, শুধু ধুধু শূন্য ফ্রেমটা দৃশ্যমান। ওদের ভয় আর বিস্ময়ে ঘোর কাটতে না কাটতেই সেই লো ভোল্টেজের আলোখানি বার কয়েক জ্বলে উঠে নিভে গেল। পরিবেশের ভয়াবহতাকে আরো অনেক গুণ বাড়িয়ে দিয়ে অবশেষে চির অন্ধকারের কারাগারে নিবদ্ধ হলো। আর সাথে সাথেই আকাশ বাতাস কাঁপিয়ে প্রকট হয়ে উঠল সেই অদৃশ্য লাস্যময়ের অট্টহাসি। অংশুদা, ন্যূনতম সাহসটুকুকে ভর করে অংশু উঠে দাঁড়াতে যাবে এমন সময় ঘরের দরজা সশব্দে খুলে গেল। বাইরে উদ্ভাসিত চাঁদের আলোয় এরপর ওরা যে দৃশ্য চাক্ষুষ করল তা অবর্ণনীয়। সহসা আবির্ভূত এক ভয়াল মুখ, চাদরে ঢাকা সেই অবয়বশূন্য অশরীরী মুখ শূন্যে ভাসমান। চোখের লোল দৃষ্টি যেন এক নিমেষে ওদের বুকের সমস্ত রক্ত শুষে নিল। বাইরে হঠাৎ বেশ জোরে হাওয়া বইতে শুরু করলো। শুকনো গাছের আর ঝরা পাতার মর্মধ্বনি পরিবর্তিত হলো মৃদু গর্জনে। আর সেই শোঁ শোঁ গর্জন ছাপিয়ে সেই হাওয়ায় দোদুল্যমান ভয়ঙ্কর কাটা মুন্ডুটা চেনা গলায় ক্রুদ্ধ স্বরে বলে উঠল, বাবু, মানা করেছিলাম না বাইরে যাবেন নিয়ে, মনিবের বরণ আছে। তাও বাইরে কেন গেছিলেন আপনারা? এবার মনিবের রোজ থেকে কারণ স্থান নেই। প্রচন্ড ভয় কিনা জানি না, অংশ হঠাৎ প্রচন্ড মনোবল ফিরে পেয়ে মরিয়া হয়ে চেঁচিয়ে উঠল, সভ্য, স্মরণিক, চল পালা, হারিয়া কুইক! বাকিরা কিছু বলে ওঠার আগেই অন্য দরজাটা খুলে অংশু এক লাফে ব্যালকনি থেকে জঙ্গলে নেমে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। ঘরে পড়ে রইল ব্যাগপত্র, মোবাইল আর যা কিছু।
আর পড়ে রইল একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। শুকনো পাতা ভাঙা ডালপালার উপর দিয়ে প্রাণের তাগিদে ছুটতে ছুটতে অংশ পিছন ফিরে দেখলো সব্যসাচীকে। অংশুদা স্বর্ণিক আসছে না তো গো? ও কোন দিকে গেল? চলে আসবে, তুই তাড়াতাড়ি ছুটে আয়। স্বর্ণিক বাংলোর গেটটা তো দেখতে পাচ্ছি না, কোন দিকে গেলে বেরোতে পারবো? চল ওই পেছন দিকে যাই, ধরো। গাছগুলো কেমন জীবন্ত হয়ে গেছে দেখো। সত্যি জঙ্গলের গাছপালাগুলো যেন হঠাৎ সজীব হয়ে ডালপালা দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাইছে ওদের। শন শন করে ঝোড়ো হাওয়া বইছে, উড়ন্ত ধুলো আর শুকনো পাতার ধোঁয়াশায় চাঁদের আলো ম্লান হয়ে নিগুড়ো অন্ধকারকে জায়গা ছেড়ে দিচ্ছে। ওদের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। স্বর্ণিক কোথায় তুই? ওই গাছটার দিকে দেখ, ওটা স্মরণিক না ওখানে? এই স্মরণিক! এই তো আমি, চলে আয়। শব্দের উৎস অনুসরণ করে ওই আবছা ছায়ামূর্তির দিকে প্রাণে ছুটতে লাগলো ওরা। কাছাকাছি আসতেই বুঝলো ওটা একটা মরা গাছ ছাড়া আর কিছুই না। স্মরণিক! অংশুদা, স্মরণিকের কি হলো তাহলে? কি হলো? কোথায় গেল? এই তো আমি, দেখ মাটির দিকে তাকিয়ে দেখ। সব্য আর অংশু মাটির দিকে তাকিয়ে দেখলো ওদের পায়ের তলায় শুকনো মাটি আর পাতার আড়ালে একটা শ্বেত পাথরের ফলক। এই এটা তো একটা কবর। তাহলে স্মরণিক ও কি তাহলে? অংশুর কথাটা শেষ হওয়ার আগেই সাদা ফলকটা একটা কর্ণবিদারী চটচট শব্দে ফেটে গেল। সব্য কিছু বুঝে ওঠার আগেই ভারসাম্য হারিয়ে আছাড় খেয়ে পড়ল পাথরের ওপর। অংশু স্পষ্ট দেখলো একটা নিকষ কালো হাত যেন চোখের নিমেষে টেনে নিয়ে গেল ওকে খোলা কবরের গহ্বরে। অংশুদা! এই সভ্য না! অংশু কবরটার ওপর ঝুঁকে সভ্যকে খুঁজতে যাবে, এমন সময় সেই কালো হাতটা আর একবার বেরিয়ে এসে অংশুর টুঁটি চিপে ধরল। সেই কালো লোমশ ভয়ঙ্কর হাতটা অংশুর মনে পড়ে গেল কিন্তু পরিবর্গা থেকে নেমে আসা সেই কালো হাত। অংশুদা, আরে ও অংশুদা, ওঠো, আরে 6টা বাজতে যায় তো। দেখো এদিকে, প্রায় চলে এসেছি তো। কি আছে? আমরা কোথায়? কি রে, ভূতের স্বপ্ন দেখছিলি নাকি রে? তুই তো রিল্যাক্স। কি ঘেমে গেছিস রে? নে জল খা। অংশু একটু ধাতস্থ হয়ে চারপাশটা দেখেনি। কামরায় যে গুটি কয় যাত্রী ছিল তারা ওদের দিকেই তীর চকচকে দেখছে, আর আপাদমস্তক চাদর জড়ানো একটা লোক কামরাটা ঝাড়ু দিতে ওদের বার্থের দিকেই এগিয়ে আসছে। ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে বেশ কিছুক্ষণ হলো, জানো তো। সামনে কিছু একটা গন্ডগোল হয়েছে বলছে। অংশুদা, তোমার ব্যাগটা তোলো, ও ঝাড়ফাট দিচ্ছে। অংশু ব্যাগটা সিটে তুলে নিয়ে জানলা দিয়ে বাইরেটা দেখে একটু যেন শিউরে উঠল। এটা কি কবরটি স্টেশন নাকি রে? হ্যাঁ, তাই তো বললো জানো কেউ। কিন্তু তুই কি করে জানলি? তুই তো ঘুমোচ্ছিলি। তোমার মাথায় কি গুগল ম্যাপ আর জিপিএস সবসময় অ্যাক্টিভ থাকে? যা তা তো না, মানে আমরা তো। আচ্ছা, এখানে নেমে কোনো বাংলোতে যাওয়া যায় কি জঙ্গলের ভেতর? আচম্বিতে সেই ঝাড়ু দেওয়া লোকটা বলে উঠল, হ্যাঁ বাবু, গর্ডন সাহেবের বাংলো শ্মশানডিহির জঙ্গলে। ভারী বদনাম ছিল জায়গাটার। আজ আর কেউ নেই, কিছু নেই ওখানে। গলাটা শুনে চমকে উঠল অংশু। আর কিছু জিজ্ঞেস করার আগেই লোকটা ছট করে দৃষ্টির আড়ালে চলে গেল কাজ অসমাপ্ত রেখে। অংশু ব্যাগটা নিয়ে ট্রেনের দরজার দিকে এগোলো। তারপর কি ভেবে ট্রেন থেকে নেমে দাঁড়ালো লাইনের ধারে।
কিরে, ওই নেমে গেলি কেন? ট্রেন ছেড়ে দেবে তো? আরে হেঁটে হেঁটে যাবে নাকি গো? উঠে এসো এই অংশুদা। রেল লাইন বরাবর ডান দিকে তাকাতেই অংশু সেই প্রায় নিভে আসা দিনের আলোয় দেখতে পেল কবরডিহি স্টেশনের সাইনবোর্ড। আর সেই ছোট্ট স্টেশনের পিছনেই লাগোয়া একটা ততোধিক ছোট্ট চায়ের দোকান, আর তার ঠিক পাশটায় একটা পাকুড় গাছের তলায় অপেক্ষমান একটা টাঙা। ট্রেনের হুইসেল বেজে উঠল, কিন্তু অংশুর কানে যেন পৌঁছলো না সেটা। এই কিরে, উঠে আয়, ট্রেন ছাড়বে এবার। আরে ও অংশুদা, কি হলো? আরে উঠে এসো, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দেবে তো। অংশু কিছুই যেন শুনতে পেল না আর। কোনো এক অজানা আকর্ষণ ওকে যেন চুম্বকের মতো টানছে সেই স্টেশনের দিকে। ওদের অপেক্ষাতেই যেন দাঁড়িয়ে আছে সেই টাঙাটা। শুনছিলেন গডন সাহেবের বাংলো। স্ময়ের চরিত্রে স্মরণিক চৌধুরী, অংশুমালী সরকার, সব্যের চরিত্রে সব্যসাচী রায়, চাওয়ালা, টাঙাওয়ালা, চাকর এবং সূত্রধরের ভূমিকায় শুভব্রত, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত অংশুমালী, গল্পের চিত্রায়ন শুভব্রত চৌধুরী, পোস্টার ডিজাইন সব্যসাচী রায়।